নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএনজি বাংলা অডিও বুক। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মানদা দেবীর লেখা তার জীবন কাহিনী, শিক্ষিতা পতিতার আত্মচরিত। এখন শোনাচ্ছি সেই উপন্যাসটির চতুর্থ পর্ব। যে সকল স্ত্রীলোক পাপ পথ ছাড়িয়া সদ্ভাবে জীবনযাপন করিতে ইচ্ছুক, তাহারা এই উদ্ধার আশ্রমে স্থান পাইত। কোনো প্রকার শিল্প কার্যাদির দ্বারা জীবিকা অর্জনের উপায় তাহারা অবলম্বন করিত। আবার এমন স্ত্রীলোকও সেখানে ছিল যাহারা নিতান্ত দায়ে পড়িয়া আসিতে বাধ্য হইয়াছে। উহারা আমার মতো এইরূপ ঘটনা চক্রে জড়িত। সমাজ অথবা পরিবারে তাহারা যাইতে পারে না, তাহাদের জীবনের গতি অস্থির। উদ্ধার আশ্রমে খাওয়া পড়া পাইয়াই যে তাহারা সুখী, আমার তাহা বোধ হইল না। ইহাদের সকলেই কিশোরী বা যুবতী। আমি যখন সেখানে গিয়াছিলাম তখন প্রায় 13-14 জন স্ত্রীলোক ছিল। তার মধ্যে জন 5 প্রৌঢ়া বিধবা ব্যতীত আর সকলেই এই শ্রেণীর। আমি ক্রমশ বুঝিতে পারিয়াছিলাম, যে সকল স্ত্রীলোক স্বেচ্ছায় অথবা কুলোকের প্ররোচনায় ঘরের বাহির হইয়া আসে, অন্ন বস্ত্রের অভাবই তাহাদের প্রধান বিপদ নহে। কি খাইব এই চিন্তা অপেক্ষা কি রূপে থাকিব এই ভাবনাই তাহাদের বেশি করিতে হয়। কলিকাতা শহরে স্ত্রী লোকেরা নানা প্রকার ব্যবসায় ও চাকুরিতে নিযুক্ত হইতে পারে, তাহাতে গ্রাসাচ্ছাদনের উপযুক্ত অর্থ উপার্জন করা যায়। কিন্তু আমি দেখিয়াছি ওই সকল ব্যবসায় ও চাকুরি যে সকল স্ত্রীলোক অবলম্বন করিয়াছে, তাহাদের মধ্যেও অনেকে প্রায় পতিতা নারীর পথে চলিতেছে। ইহার কারণ তাহারা কখনো বিবাহিত জীবনের সংযমের মধ্য দিয়ে আসে নাই। পানওয়ালি, মেস বোর্ডিং হোটেলের বা গৃহস্থ বাড়ির ঝি চাকরানি, বাজারের মাছ তরকারি ফলমূল প্রভৃতি বিক্রয়কারিণী, রাঁধুনি, কারখানার মজুরানি, মশলা ঝাড়াই বাছাইওয়ালি, থিয়েটারের অভিনেত্রী, কীর্তনওয়ালি, শুশ্রূষাকারিণী, সঙ্গীত শিক্ষয়িত্রী, প্রসবকারিণী দাই, মেয়ে ডাক্তার, রেলের টিকিট আপিসে ও টেলিফোনের মেয়ে কেরানি, ইহারা সকলেই স্বীয় জীবিকা নির্বাহের উপযুক্ত অর্থ উপার্জন করিতে পারে এবং ইচ্ছা করিলে পবিত্র জীবনযাপন করিতে পারে। কিন্তু তাহা সকল সময় হয় না। বহু দিনের অভিজ্ঞতায় আমি এই কথা বলিতেছি। উদ্ধার আশ্রমের কর্তৃপক্ষদের নিকট আমি পিতার পরিচয় ও বাড়ির ঠিকানা সমস্তই গোপন করিয়াছিলাম। তাহারা শুধু এইমাত্র জানিলেন আমি উচ্চবংশীয় ব্রাহ্মণের মেয়ে। কুমারী অবস্থায় কোনো দুষ্ট লোক আমাকে ঘরের বাহির করিয়া নিয়াছিল। সে গর্ভাবস্থায় আমাকে ছাড়িয়া পলাইয়াছে। রমেশ তার নামও আমি প্রকাশ করিলাম না। আমি লেখাপড়া কিছু জানি, ইহা প্রকাশ হইল। বৃন্দাবন হইতে কলিকাতা আসিতে আমার খুব আগ্রহ জন্মিয়াছিল। তাহার কারণ আমি আশা করিয়াছিলাম, আর যাহাই হোক অন্তত মুকুলদা ও কমলাকে দেখিতে পাইব। অকুল সমুদ্রে এই দুইটি বন্ধু আমার তৃণস্বরূপ। কিন্তু উদ্ধার আশ্রমে প্রবেশ করিয়া দেখিলাম তাহাদের খবর পাওয়া সহজ ব্যাপার নহে। শীঘ্রই কয়েকটি সমবয়সী মেয়ের সঙ্গে আমার বিশেষ ঘনিষ্ঠতা জন্মিল। ইহাদের মধ্যে রাজবালা ও কালিদাসী এই দুইজন ছিল প্রধান। ইহাদের কথা এই পুস্তকের স্থানে স্থানে আরো কয়েকবার উল্লেখ করা হইবে, সুতরাং ইহাদের একটু পরিচয় দিতেছি। রাজবালা সোনার বেনের মেয়ে, বাপের বাড়ি কলিকাতায়। অল্প বয়সে তাহার বিবাহ হইয়াছিল। পিতা ও শ্বশুর উভয় পরিবারই সঙ্গতিপন্ন, কিন্তু দুর্ভাগ্যবশত বিবাহের 1 বৎসর পরেই হতভাগিনী বিধবা হয়। তৎপরে পিতার প্রতিবেশী এক পূর্ববঙ্গবাসী কায়স্থ যুবকের সহিত তাহার গুপ্ত প্রণয় জন্মে। রাজবালার এক জ্যেষ্ঠা ভাতৃবধূ এই ব্যাপারে তাহাকে গোপনে সাহায্য করিত। যুবকটি স্বদেশী আন্দোলনের সময়ে খুব বন্দে মাতরম করিয়া বেড়াইত। 3 বৎসর ধরিয়া এই গুপ্ত প্রেম লীলা চলিতে থাকে। অবশেষে রাজবালার সন্তান সম্ভাবনা হওয়ায় প্রেমিক যুবক পলায়ন করে। রাজবালা ঝিয়ের সহিত
গঙ্গা স্নানের অছিলায় বাড়ির বাহির হইয়া আসে, আর সে ফিরিয়া যায় নাই। তারপর নানা দুঃখ দুর্দশার আবর্তে ঘুরপাক খাইতে খাইতে এই উদ্ধার আশ্রমে উপস্থিত হইয়াছে। কালিদাসী সধবা কামারের মেয়ে, সে রূপসী ছিল। বর্ধমান জেলার কোন পল্লীগ্রামে তাহার শ্বশুর ঘর। স্বামীর নিকট হইতে দুর্বৃত্তেরা তাহাকে বলপূর্বক অপহরণ করে। তাহারা 1 বৎসর ধরিয়া তাহাকে নানা স্থানে ঘুরাইয়া বেড়ায়। ইহা লইয়া মামলা মোকদ্দমা হইয়াছিল, কিন্তু মোকদ্দমার পরে কালিদাসীর স্বামী তাহাকে গ্রহণ করিল না। তাহার এক আত্মীয়ের পরামর্শে সে পতিতাবৃত্তি অবলম্বন করিতে যাইতেছিল। বর্ধমান শহরের কোনো উকিল জানিতে পারিয়া তাহাকে এইখানে পাঠাইয়া দেন। ক্রমশ বুঝিতে পারিলাম উদ্ধার আশ্রমটি আমাদের পক্ষে নিরাপদ স্থান নহে। অন্ন বস্ত্রের কোনো ক্লেশ নাই। আমাদের মধ্যে যাহারা রূপ যৌবন সম্পন্না, তাহাদের প্রতি কর্তৃপক্ষের মধ্যে কাহারো কাহারো একটু বিশেষ দৃষ্টি। আমার উপর তাহাদের শীঘ্রই অনুগ্রহ পড়িল। আমাকে কাজকর্ম করিতে হইত না। আমার থাকিবার ঘর বিবিধ আসবাবপত্রে সজ্জিত হইল। আমি অতিশয় প্রীত হইলাম। আমার ভালো কাপড় চোপড়, দামি জামা, সেমিজ, পরিপাটি বিছানা। অন্যান্য মেয়েরা কেহ কেহ আমাকে এজন্য ঈর্ষা করিত। রাজবালা ও কালিদাসী আমাকে দেখিলেই মুচকি হাসিয়া বলিত, এবার ভাই তোর কপাল ফিরেছে। কর্তৃপক্ষদের মধ্যে একজন আমার প্রতি বিশেষ আকৃষ্ট হইলেন। আমিও ধরা দিলাম। তিনি আমার ঘরে মাঝে মাঝে রাত্রি যাপন করিতেন। জানিলাম আমার মেয়ে বন্ধুদের গৃহেও কর্তৃপক্ষদের অপর কেহ কেহ গোপনে যাতায়াত করিয়া থাকেন। এইরূপে কিছুদিন অতীত হইল। একদিন আমি আমার গুপ্ত প্রণয়ীর নিকট বিবাহের প্রস্তাব করিলাম, কিন্তু তিনি সম্মত হইলেন না। আমার সমবয়সী মেয়েরা মিলিয়া মাঝে মাঝে আমাদের গুপ্ত প্রণয়ের কথা তুলিয়া হাস্য পরিহাস করিত। রাজবালা ও কালিদাসীর সহিত প্রাণের কথা হইত। আমার পরামর্শে উহারা দুজনেও বিবাহের প্রস্তাব করিয়াছিল, কিন্তু কোনো ফল হইল না। আমি বলিলাম, ভাই, যদি রূপ যৌবন বেচতে হয় তবে লুকিয়ে চোরের মতো কেন? একেবারে বাজারে নেমে দর যাচাই করে উপযুক্ত মূল্যে বিক্রয় করব। রাজবালা আর কালিদাসী সেই দিন হইতে তাহাদের প্রণয়ী দিগকে আর ঘরে প্রবেশ করিতে দিল না। আমিও তাহাই করিলাম। আমাদের উপর নানা উৎপীড়ন ও অত্যাচার আরম্ভ হইল। আমরা স্থির করিলাম উদ্ধার আশ্রমে আর থাকিব না। কিন্তু আমরা নিরাশ্রয়, নিঃসহায়, কোথায় যাই? তখন ইউরোপে মহাযুদ্ধ ভীষণভাবে চলিতেছে। ভারতবর্ষ হইতে বহু সংখ্যক শুশ্রূষাকারিণী নারী আহত সৈন্যদের সেবার জন্য যুদ্ধক্ষেত্রে গিয়াছে। সেই জন্য কলিকাতা, বোম্বাই প্রভৃতি বড় বড় শহরের হাসপাতালগুলিতে নার্সের কাজ করিবার লোকের অভাব ঘটিয়াছে। আমাদের আশ্রমে সংবাদপত্র আসিত। আমি বাংলা খবরের কাগজ হইতে পড়িয়া অন্যান্য মেয়েদের শুনাইতাম। রাজবালার মাথায় কি এক মতলব আসিল। সে একদিন আমাকে বলিল, আয় ভাই, আমরা নার্সের কাজ শিখি। আমি বলিলাম, আশ্রমের কর্তৃপক্ষ সে ব্যবস্থা না করিলে তো হয় না। শ্রীযুত দাস মহাশয় একদিন আশ্রম পরিদর্শন করিতে আসিলে রাজবালা তাহাকে এই সকল বিষয়ে কথা বলিল। তিনি শুনিয়া সন্তুষ্ট হইলেন এবং আমাদিগকে প্রাথমিক কিছু শিক্ষা দিবার নিমিত্ত একজন ডাক্তার নিযুক্ত করিলেন। কালিদাসী লেখাপড়া জানিত না। তাহাকে শিখাইয়া লইবার ভার আমার উপর পড়িল। 3 মাসের মধ্যেই সে খুব উন্নতি দেখাইল। মাঝে মাঝে আমাদিগকে হাসপাতালে লইয়া যাওয়া হইত। সেখানে আমরা ডাক্তারির নানাবিধ যন্ত্র ও ঔষধাদির নাম শিখিতাম। গুপ্ত প্রণয়ীরা আমাদিগকে তখনও ছাড়ে নাই। তাহাদের অত্যাচারে একেবারে অতিষ্ঠ হইয়া উঠিলাম। একটা মেয়ের উপর একদিন পাশবিক অত্যাচারের উপক্রম করায় সে নিজেকে বাঁচাইবার জন্য পাশের বাড়িতে লাফাইয়া পড়ায় তাহার পা ভাঙ্গিয়া যায়।
এজন্য মোকদ্দমাও হইয়াছিল, কিন্তু তাহার ফলাফল শুনি নাই। একদিন সন্ধ্যার পরে আমি, রাজবালা, কালিদাসী ও আরেকটি মেয়ে, তাহার নাম এখন আমার মনে নাই, বোধহয় খিদি বা এমন কিছু হইবে, এই চারিজন একখানি ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া টালিগঞ্জে আসিলাম। সেখান হইতে ট্রামে আমরা কর্নওয়ালি স্ট্রিটে সাধারণ ব্রাহ্ম সমাজের উপাসনা মন্দিরে উপস্থিত হইলাম। এই স্থানটি আমার পরিচিত ছিল, বাল্যকালে পিতার সহিত এই উপাসনা মন্দিরে অনেকবার আসিয়াছি। আজ সেই কথা মনে পড়িয়া চক্ষে জল আসিল। উপাসনা শেষ হইয়াছে, সমবেত উপাসকগণ প্রায় সকলেই চলিয়া গিয়াছেন। কেবল কয়েকজন বিশিষ্ট লোক অপেক্ষা করিতেছিলেন। আমাদের ব্রাহ্ম মহিলার মতো কাপড় পরা ছিল, পায়ে জুতাও ছিল। আমরা অগ্রসর হইয়া গেলাম। ব্রাহ্ম সমাজে আসিবার ষড়যন্ত্র আমরা অনেক দিন হইতেই করিতেছিলাম। রাজবালাই ইহার মূল কারণ। সে বলিয়াছিল, ব্রাহ্ম সমাজ সকলকেই গ্রহণ করে, ব্রাহ্ম ধর্ম অবলম্বন করিলে বিবাহ করা সহজ হইবে। কিন্তু শেষে আমরা দেখিলাম সেখানেও বাধা আছে। সম্মুখে একজন পক্ককেশ, শ্বশ্রু বিশিষ্ট, দীর্ঘাকৃতি, বলিষ্ঠ দেহ বৃদ্ধকে দেখিয়া রাজবালা আমার কানে কানে বলিল, এই বুঝি কৃষ্ণকুমার মিত্র, প্রণাম করো। আমরা চারিজনেই পাদস্পর্শ করিয়া প্রণাম করিলাম। তিনি স্নেহপূর্ণ স্বরে আমাদের আগমনের কারণ জিজ্ঞাসা করিলে আমরা তাহাকে এক পাশে ডাকিয়া আনিয়া সকল কথা বলিলাম এবং আমাদের রক্ষার উপায় করিতে অনুরোধ করিলাম। উদ্ধার আশ্রমের কর্তৃপক্ষদের দুর্ব্যবহার ও আমাদের ব্রাহ্মধর্ম গ্রহণের অভিলাষ তাহাকে জানাইলাম। তিনি বলিলেন, আপনাদের রক্ষার উপায় একাকী আমার দ্বারা সম্ভবপর হয় না, সমাজের অন্যান্য ব্যক্তিগণকে জিজ্ঞাসা করাও প্রয়োজন। তৎপরে তিনি একজন বৃদ্ধ ভদ্রলোককে নিকটে ডাকিলেন। তাহার নিকট সমস্ত ঘটনা বলা হইলে তিনি বিশেষ ঘৃণার সহিত আপত্তি জানাইয়া কহিলেন, না, তা কি রূপে হয়? ইহাদের পূর্বজীবন কলুষিত, ব্রাহ্ম সমাজে কি পাপ প্রবেশ করিবে? আমরা নিরাশ হইয়া চলিয়া আসিলাম। বিদায় লইবার সময় পুনঃ প্রণাম করিতে গেলে শ্রীযুত কৃষ্ণকুমার মিত্র মহাশয় আমাদের প্রণাম গ্রহণ করিলেন, কিন্তু অপর লোকটি? পরে শুনিয়াছিলাম তাহার নাম হেরম্ববাবু। না না বলিয়া সরিয়া গেলেন। এই ভদ্রলোকটির সহিত পরে আবার আরেকবার সাক্ষাৎ হইয়াছিল। তাহা বলিলে তিনি দুঃখিত হইতে পারেন মনে করিয়া বলিলাম না। আমরা ভাবিতে লাগিলাম, এখন কোথায় যাই? উদ্ধার আশ্রমে আর আমাদিগকে নেবে না, সেখানে ফিরিয়া যাওয়াও আমাদের ইচ্ছা ছিল না। হঠাৎ আমার কমলার কথা মনে হইল। তাহার বাড়ির ঠিকানা আমি জানিতাম, অন্তত 2-1 দিন সেখানে থাকিতে পারিব, এইরূপ ভরসা হইল। একখানা ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া আমরা চারিজনেই বাগবাজারে কমলার বাড়ির দিকে রওনা হইলাম। কিন্তু সেখানে যাইয়া দেখি কমলা তাহার মাতার সহিত কোথায় চলিয়া গিয়াছে, তাহারা সে বাড়িতে নাই, অন্য লোক ভাড়াটে রহিয়াছে। তাহারা কমলাদের কোনো সন্ধান দিতে পারিল না। আমি যেন একেবারে বজ্রা আহত হইলাম। দীর্ঘকাল পরে, নানা দুঃখ ভোগের পর, বাল্যকালের প্রিয় বন্ধু কমলাকে দেখিব বলিয়া মনে বড়ই আনন্দ হইয়াছিল, কিন্তু সে আশা যে এরূপ ভাবে বিনষ্ট হইবে তাহা কখনো মনে করি নাই। আমি মাথায় হাত দিয়া ভাবিতে লাগিলাম। মুকুলদার ঠিকানা ভুলিয়া গিয়াছিলাম, কমলার সন্ধান তাহার কাছে পাওয়া সম্ভব ছিল, আর কি উপায় আছে? রাজবালা বলিল, ভাই, আজ রাত্রির মতো আমি তোমাদিগকে একটা পরিচিত জায়গায় রাখিতে পারি, তারপর কাল সকালে যাহা হয় করা যাইবে। আমরা অগত্যা সম্মত হইলাম। তখন রাত্রি অনেক হইয়াছে। সেই ঘোড়ার গাড়িতে আরো বেশি ভাড়া দিয়া আমরা চাঁপাতলায় হাড়কাটা গলিতে এক পতিতা নারীর গৃহে আশ্রয় লইলাম। এই স্ত্রীলোকটি রাজবালার পূর্বজীবনের পরিচিতা। সে সমস্ত বাড়িটা নিজে ভাড়া লইয়া তাহাতে ভিন্ন ভিন্ন ঘরে
বেশ্যা ভাড়াটে বসাইয়াছিল, তাহাতে তাহার কিছু লাভ হইত। এতদ্ভিন্ন পাপ ব্যবসায়ে উপার্জন ছিল। এই প্রকার স্ত্রীলোককে পতিতা নারী সমাজে বাড়িওয়ালি নামে অভিহিত করা হয়। ইহাকে সকলে রানী বাড়িওয়ালি বলিয়া ডাকিত। রাজবালাকে অনেক দিন পরে পাইয়া, বিশেষত তাহার সঙ্গে আমাদের তিনজনকে দেখিয়া বাড়িওয়ালি অতিশয় আনন্দিত হইল। সে পরম যত্নের সহিত আমাদের সকলকে একটি ঘরে থাকিতে দিল। তাহাতে বিছানাপত্রেরও অভাব ছিল না। আমাদের কিছু খাবার ব্যবস্থাও হইল। রাজবালার সহিত বাড়িওয়ালি নানা কথাবার্তা বলিতে আরম্ভ করিল। দুশ্চিন্তায় আমার মনে শান্তি নাই। জীবনে এই প্রথম আমি ব্যবসাদার খাঁটি বেশ্যার ঘরে প্রবেশ করি। আমার কেমন একটা অস্বস্তি বোধ হইতেছিল। নিচের তলায় এক কোণে ঘর, আলো বাতাস নাই, চারিদিকে একটা নূতন রকমের দুর্গন্ধ। কোথাও মাতালের বমি, কোথাও গান বাজনা, কোথাও হই হই চিৎকার, কোথাও গালাগালি ঝগড়া। এইসব দেখিয়া শুনিয়া আমার হৃদয় দমিয়া গেল। অথচ এখান হইতে পলাইয়া কোথায় যাইব তাহাও জানি না। পরদিন সকালে খেদি বলিল বেলিয়াঘাটায় তার এক মাসির বাড়ি আছে, সে সেখানে যাইবে। আমরা আপত্তি করিলাম না, সে চলিয়া গেল। আমরা আরো ৩-৪ দিন সেই বাড়িতে রহিলাম। ইতিমধ্যে বাড়িওয়ালি আমাকে ও কালিদাসীকে নানা প্রকারে বুঝাইয়া বেশ্যাবৃত্তি অবলম্বন করিতে মত লওয়াইল। সেই চতুরা নারীর সঙ্গে আমি তর্কে পারিলাম না। সে যে সকল যুক্তি দেখাইল তাহার সারমর্ম এই: বেশ্যারা স্বাধীন, ভগবান তাহাদিগকে রূপ দিয়াছেন, পুরুষকে ভুলাইবার কৌশল দিয়াছেন কিসের জন্য? তাহা দ্বারা জীবিকা উপার্জন করিতে। উকিল তাহার বুদ্ধি বিক্রয় করে, পণ্ডিত তাহার বিদ্যা বিক্রয় করে, এমনকি দীক্ষাগুরু মন্ত্র বিক্রয় করেন। তবে রূপবতী কেন দেহ বিক্রয় করিবে না? বিপদ ভয় সকল ব্যবসায়েরই আছে। দেশের বড় বড় লোক সমস্ত বেশ্যাদের পায়ে বাঁধা। ধনী লোকেদের টাকা বেশ্যাদের ঘরে হুড়িয়া আসিয়া পড়ে। তাহাদের একটা কটাক্ষের মূল্য সহস্র টাকা। আমি ভুলিলাম। বাড়িওয়ালি আমার জন্য ঘর দেখিতে লাগিল। কালিদাসী সেই বাড়িতেই ঘর নিল। আমহার্স্ট স্ট্রিটের উপরে, যেখানে এখন সিটি কলেজের বাড়ি তৈয়ারি হইয়াছে, তাহার নিকটে এক বস্তিতে আমি ও রাজবালা দুইখানি খোলার ঘর ভাড়া লইলাম। রানী বাড়িওয়ালি আমাদের দুইজনকেই কিছু টাকা ধার দিয়া জিনিসপত্র ও কাপড় চোপড় সমস্ত জোগাড় করিয়া দিল। কুসঙ্গে কিরূপ অধঃপতন হয় আর একদিক দিয়া তাহা দেখিতে পাইলাম। আমার স্কুলে পড়া সমস্ত বিদ্যা ভুলিয়া যাইবার গতিক হইল। মুকুলদার কাছে কত নূতন বিষয় শিখিয়াছিলাম, সাহিত্য, ইতিহাস প্রভৃতি এখন সব চাপা পড়িয়া গেল। আমি যাহাদের সঙ্গে ছিলাম তাহারা কেহ লেখাপড়ার চর্চা করিত না। কেবল কার কয়টা লোক জুটিয়াছে, কার প্রণয়ীর সঙ্গে কি আলাপ হইল, আর যত সব অশ্লীল ব্যাপার, ইহাই ছিল প্রধান আলোচনার বিষয়। তারপর নিজেদের রান্না ও ঘরের কাজ সমস্ত করিতে হইত। আমরা লজ্জায় বাজারে যাইতাম না, অন্য কাহাকেও দিয়া বাজার করাইতাম। লম্পট প্রণয়ীকে পতিতা সমাজে বাবু বলা হয়। এখন হইতে আমি এই শব্দটি মাঝে মাঝে ব্যবহার করিব। এই বাবু লইয়া খুব গোলযোগ হইত। কোনো পতিতার প্রণয়ী অন্য নারীর ঘরে প্রবেশ করিলে তাহা লইয়া তুমুল ঝগড়া বিবাদ বাঁধিয়া উঠিত। সকলেই তাহাতে যোগ দিত, আমিও বাদ যাইতাম না। আর যত রকমের অশ্লীল অশ্রাব্য কথা শুনিতে শুনিতে আমার সহিয়া গিয়াছিল। বুঝিলাম, স্কুলের পড়া হইতে যে অল্প বিদ্যা পাইয়াছি তাহা আমার অহংকার বাড়াইয়া সর্বনাশ করিয়াছে, কিন্তু আমাকে পাপের আক্রমণ হইতে বাঁচাইতে পারে নাই। আমরা সন্ধ্যার পরে সাজিয়া গুজিয়া আরতি দেখিবার ছলে নিকটবর্তী ঠনঠনিয়া কালীবাড়িতে যাইতাম। সেখানে কিছুক্ষণ দাঁড়াইয়া যখন দেখিতাম আমরা কোনো ভদ্র বেশধারীর নজরে পড়িয়াছি, তখন বাড়ির দিকে যাত্রা করিতাম। সেই ভদ্র বেশধারী ব্যক্তিও আমাদের সঙ্গ লইত।
এইরূপে শিকার ধরিবার কৌশল রানী বাড়িওয়ালী আমাদিগকে শিখাইয়াছিল। আমি প্রথমে যাইতে আপত্তি করিতাম। আমার ভয় ছিল, যদি বাপের বাড়ির কাহারও সঙ্গে দেখা হয়, যদি নন্দদাদা, সেই হরিমতি ঝি, অথবা বাবার মোটর ড্রাইভার, এমনকি বাবা নিজেই যদি দেখিয়া ফেলেন। রাজবালা আমাকে সাহস দিয়া বলিল, তোমাদের বাড়ি এ পাড়ায় নয়, সে তো এখান হইতে অনেক দূরে। কলিকাতার মতো শহরে কে কার খবর নেয়? এই পাড়ার লোক ও পাড়ায় যায় না। আমিও বুঝিলাম তাহাই। অবশেষে আমি সাবধানে রাজবালার সহিত বাহিরে যাইতাম। আমার আরেকটা আশা ছিল, যদি মুকুলদাকে কখনো রাস্তায় দেখি, কারণ আমার মনে পড়ে তাহার বাড়ি এ পাড়াতেই ছিল। একদিন শীতের রাত্রিতে ঠনঠনিয়া কালীবাড়ি হইতে ফিরিবার সময় দেখিলাম একজন ভদ্রলোক মাথায় র্যাপার জড়াইয়া আমাদের পিছু পিছু আসিতেছেন। আমাদের বাড়ি পর্যন্ত আসিয়া তিনি রাজবালার ঘরে গেলেন। পরদিন রাজবালা আমাকে ডাকিয়া বলিল, কাল রাত্রিতে যে লোকটি আমার ঘরে এসেছিল তিনি কে জানিস? বৈঠকখানা বাজারের কাছে কি একটা কলেজ আছে, সেই কলেজের তিনি বড় প্রফেসর। তাহার নাম শ্রী। তিনি আরো 2-3 দিন আমার ঘরে এসেছিলেন। আমি তো নাম শুনিয়া অবাক। এর কথা মুকুলদার মুখে কতবার শুনিয়াছি। ইনি খুব ভালো পড়ান। আমি ভাবিলাম, এই প্রফেসরের নিকট হইতে মুকুলদার কোনো খবর পাওয়া যায় কিনা দেখিব। রানী বাড়িওয়ালী আমাদের বাড়িতে মাঝে মাঝে আসিত। আমরা তাহাকে রানী মাসি বলিয়া ডাকিতাম। ক্রমে আমার ভয় দূরে গেল। আমি দেখিলাম অন্য সকল স্ত্রীলোক আমোদ প্রমোদে মত্ত থাকে, নিঃসংকোচে চলাফেরা করে, গঙ্গা স্নান, কালীঘাটে যেখানে সেখানে নির্ভয়ে যায়। তাহারা আমাকে বুঝাইল, এখন আর ভয় করিস কাকে? গভর্নমেন্টের কাছে যখন একবার নাম রেজিস্ট্রারি করিয়েছিস, যখন একবার বলেছিস যে স্বেচ্ছায় এই বৃত্তি নিয়েছি, তখন আর কে তোকে কি বলবে? নাচতে নেমে লজ্জা করলে চলবে কেন? রানীমাসি বলিল, তোমার পিতা যখন মনে করেন তুমি মরিয়াছ, তিনি যখন তোমায় আর ঘরে নিবেন না, তুমিও তার কাছে আশ্রয় প্রার্থনা করছো না, তবে আর পিতা কি বা ভয় কিসের? আমি বলিলাম, তবু পিতা যদি দেখেন তার কন্যা তার সম্মুখে পাপ ব্যবসা করছে, তার মনে দুঃখ হয় না? রানীমাসি কহিল, তিনি কন্যাকে ঘরে নিয়ে অনায়াসে সেই দুঃখ থেকে রক্ষা পেতে পারেন। মা, এ পথে যখন এসেছ, তখন অনেক নূতন চিত্র তোমার চোখে পড়বে। দেখবে সত্যই পিতার সম্মুখে কন্যা বেশ্যাবৃত্তি করছে। দেখবে সত্যই গর্ভধারিণী মাতা আপন কন্যাকে বেশ্যাবৃত্তি করবার জন্য নিত্য সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। দেখবে সত্য ভ্রাতা ভগ্নী আত্মীয় স্বজন বেশ্যার উপার্জিত অর্থে আত্মপোষণ করছে। পতিতা শুধু আমরা নই, প্রায় সমস্ত সমাজই অধঃপতিত হয়েছে। আমি ও রাজবালা কোনো উত্তর না দিয়া নীরবে শুনিতেছিলাম। রানীমাসি পুনরায় বলিতে লাগিল, মানে কোনোদিনও হয়তো দেখবে তোমার নন্দ দাদাই তোমার ঘরে উপস্থিত হয়েছে, তোমার মুকুলদাও আসতে পারে। মনে কিছু করো না মা, আমি স্বরূপ কথা বলছি। কোনোদিন হয়তো আমার ঘরেই তোমার পিতার সহিত সাক্ষাৎ হওয়া অসম্ভব নহে। আমি লজ্জায় জিভ কাটিলাম। রাজবালা মাথা নিচু করিল। রানীমাসি বলিতে লাগিল, আর কি বলবো মা, সেদিন যে একটি স্ত্রী লোক রামবাগান থেকে আমার বাড়িতে এসেছিল, তাকে তো তোমরা দেখেছ। তার ইতিহাস শুনবে? তার পিতা ভট্টাচার্য কলিকাতার কোন কলেজের খুব বড় অধ্যাপকের কাজ করতেন। বেশি বয়সে কাজ ছেড়ে দিয়ে এখন রামবাগানে আপন রক্ষিতার গর্ভজাত কন্যার সহিত অবৈধ প্রণয়ে আসক্ত হয়ে শেষকালটা কাটাচ্ছেন। এই তো অবস্থা। আমি অনেক দেখেছি, অনেক শুনেছি, তোমরাও দেখবে। আমি যে বাড়িতে ছিলাম, সেই বাড়িতে একটি স্ত্রী লোকের ঘরে একদিন দেখি সে একদিন একটা ছবিকে ফুলের মালা দিয়া সাজাইতেছে। স্ত্রী লোকটির বয়স কিছু বেশি, সৌন্দর্য তখনও রহিয়াছে,
আমি জিজ্ঞাসা করিলাম, ছবিখানি কার? সেই স্ত্রীলোকটি বলিল, উহা শিবনাথ শাস্ত্রীর ছবি। তিনি ব্রাহ্ম সমাজের একজন প্রধান আচার্য ছিলেন। আমি বিস্মিত হইয়া বলিলাম, হো, সেই শিবনাথ শাস্ত্রী, যার নিমাই সন্ন্যাস কবিতা আমরা স্কুলে কত মুখস্থ করেছি না? আজ সচিমাতা কেন চমকিলে, ঘুমাতে ঘুমাতে উঠিয়া বসিলে, লুণ্ঠিত অঞ্চলে নিমু নিমু বলে দ্বার খুলি মাতা কেন বাহিরিলে? বাবার মুখেও এর নাম মাঝে মাঝে শুনতাম। তারপর আমি জিজ্ঞাসা করিলাম, শিবনাথ শাস্ত্রীর ছবি তুমি তোমার ঘরে রেখেছ কেন? সে বলিল, আমি যখন 17-18 বৎসরের মেয়ে, তখন এক প্রৌঢ়া পতিতা নারী আমাকে আশ্রয় দেয়। তাহার ছোট 2টি ছেলে ছিল। তাহার প্রণয়ী বাবু তাহাকে একখানি বাড়ি দান করেন। রূপ যৌবন বিক্রয়লব্ধ অর্থে আত্মপরিপোষণ করবার জন্যেই সেই স্ত্রীলোকটি আমায় এনেছিল। সে চাপাতলার কোনো ছুতারের মেয়ে, 7 বৎসর বয়সে বিধবা হয়। বিদ্যাসাগর মহাশয় ও শিবনাথ শাস্ত্রী মহাশয় তাহার পুনঃ বিবাহ দিতে চেয়েছিলেন। নানা কারণে তাহা হয়নি। শিবনাথ শাস্ত্রীকে সে বাল্যকালের দাদা বলে ডাকত। অবশেষে ঘটনাচক্রে সে বেশ্যাবৃত্তি অবলম্বন করল। আমি তাহার আশ্রয়ে আসবার পর একদিন শিবনাথ শাস্ত্রী সেই বাড়িতে আসেন এবং তাহাকে বেশ্যাবৃত্তি পরিত্যাগ করবার জন্য অনেক উপদেশ দেন। কিন্তু তাহাতে ফল হয় নাই। মৃত্যুর কিছুকাল পূর্বে সেই স্ত্রীলোকটির হৃদয়ে অনুতাপ জন্মে। তখন আমি তাহার বাড়িতে ছিলাম। আমি তাহাকে মা বলে ডাকতাম। সে শিবনাথ শাস্ত্রীর এই ছবিখানা তখন কিনে আনে। প্রতিদিন সে ইহাকে ফুল দিয়ে সাজিয়ে পূজা করত। মরবার সময়ে সে আমাকে এই ছবিখানা দিয়ে গেছে এবং যতদিন বাঁচি এমনি করে ফুল দিয়ে সাজাতে বলেছে। তার মৃত্যুর পর সেই 2 ছেলে বাড়ি দখল নিয়ে আমায় তাড়িয়ে দিয়েছে। আমি এখন এইভাবে আছি। আমি বলিলাম, শিবনাথ শাস্ত্রী এত বড় উদার চরিত্র, পাপীকে উদ্ধার করবার জন্য বেশ্যালয়ে আসতে ঘৃণাবোধ করেননি? স্ত্রীলোকটি ছবিখানিকে প্রণাম করিয়া বলিল, তিনি অনেক পতিতাকে সৎপথে এনেছেন। ঢাকার এক পতিতা নারীর কন্যা লক্ষ্মীমণিকে তিনি উদ্ধার করে এক ব্রাহ্ম যুবকের সহিত বিবাহ দিয়েছিলেন। সে গল্প আমি শুনেছি। আমি বলিলাম, আর এখন ব্রাহ্ম সমাজ কি হয়েছে? আমরা সেদিন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আশ্রয় নিতে গেলুম, তারা আমাদের নিলে না। হেরম্ববাবু নামে একজন, পরে শুনেছি তিনি হেরম্বচন্দ্র মৈত্র। আমরা পাপী বলে তিনি আমাদের প্রণাম পর্যন্ত গ্রহণ করলেন না। বোধহয় আজ শিবনাথ শাস্ত্রী বেঁচে থাকলে আমাদের এই দশা হতো না। এই অস্বাস্থ্যকর খোলার ঘরে থাকিবার ফলে আমার শরীর দিন দিন খারাপ হইতে লাগিল। রানীমাসির পরামর্শে গর্ভসঞ্চার নিরোধ করিবার জন্য একটা ঔষধ খাইয়াছিলাম। তারপর হইতে আমার নানা রোগ দেখা দিল। রাজবালাও সেই ঔষধ খাইয়াছিল, কিন্তু তার কোনো অসুখ হইল না। আমি অতিশয় ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িলাম। সমস্ত শরীরে বেদনা, হাত পায়ের তলায় বিশ্রী দাগ, মুখে গায়ে ফুসকুড়ির মতো হইয়া যন্ত্রণাদায়ক ক্ষত উৎপন্ন হইল। রানীমাসি দেখিয়া বলিল, হাসপাতালে না গেলে আর রক্ষা নাই। আমি জীবনের আশা পরিত্যাগ করিয়াছিলাম। বিছানায় পড়িয়া দিবারাত্রি অবিরত কাঁদিতাম। চক্ষের জলে বালিশ ভিজিয়া যাইত। সেইবার রোগে ভুগিয়া বুঝিয়াছিলাম মরণে বোধহয় সুখ আছে। আত্মীয় বন্ধু কেহ নাই। বাড়ির অন্য স্ত্রীলোক সকলে নিজ নিজ কার্যে ব্যস্ত। সন্ধ্যার পর সকলকেই ব্যবসায়ের খাতিরে দরজায় দাঁড়াইতে হয়। তারপর সারা রাত্রি অনিদ্রায়, মদ্যপানে অথবা নানা প্রকার উত্তেজনায় কাটাইয়া তাহারা বেলা 8টা-9টায় ঘুম হইতে উঠে। আমাকে কে দেখবে? চারিদিকে একটা বিভৎস ব্যাপার আমার চোখে পড়িল। আমরা যেন শুকরীর দল, কাদায় গড়াগড়ি দিতেছি। বুঝিলাম এবার আমার মৃত্যু নিশ্চয়।
রানীমাসি ও রাজবালা দুজনে মিলিয়া আমাকে হাসপাতালে দিয়া আসিল। 3 মাস পরে সুস্থ হইয়া আমি বাড়ি ফিরিলাম। তখন আমার হাতে একটি পয়সাও নাই। বৃন্দাবনে সেই মহান্তজি আমায় বলিয়াছিলেন, অন্ন বস্ত্রের দয়া তুমি অনেক পাবে। তাহার কথাটি যে সত্য, এই প্রমাণ আমি জীবনে বার বার পাইয়াছি। দারিদ্র হইতে রক্ষা পাওয়া কঠিন নহে, কিন্তু প্রবৃত্তির আক্রমণ হইতে কেহ বাঁচাইতে পারে না। অধিকন্তু সেই রাক্ষসীর গ্রাসে ঠেলিয়া দিবার লোক অনেক আছে। রানীমাসি এবার আমাকে তাহার নিজের বাড়িতে লইয়া গেল। সেখানে দোতলায় একখানা ভালো ঘর খালি হইয়াছিল। আমি তখন বুঝি নাই, এই প্রকার দয়ার কার্যই আমাদিগকে সর্বনাশের পথে টানিয়া নেয়। আমার যা বিদ্যা ছিল, তাহাতে আমি কাহারও বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াইতে পারিতাম, টেলিফোন অফিসে কাজ করিতে পারিতাম, নার্সের কাজ করিতে, গান শিখাইতে পারিতাম। কিন্তু এই সকল সৎপথে অর্থ উপার্জন করিবার প্রবৃত্তি এবং সুযোগ কেহ আমাকে দেয় নাই। কেবল রূপ যৌবনের পসরা লইয়া বাজারে ঘুরিবার দুর্মতি রানীমাসি আমার হৃদয়ে জাগাইয়া দিতে লাগিল। আমি বলিলাম, রানীমাসি, আমার দেহকান্তি মলিন হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ক্ষীণ, বিশুষ্ক, মাথার চুলের আর সেই পূর্বের শোভা নাই। আমার দ্বারা এই পথে আর কি উপার্জন হবে? রানীমাসি আমাকে বুঝাইল, পতিতার রূপই প্রধান সম্পত্তি নহে। লম্পটেরা রূপ দেখিয়া মোহিত হয় না। দেখবে, অতি কুরূপা বেশ্যা সুন্দরীদের অপেক্ষা অধিক অর্থ উপার্জন করছে। এই জন্যে বলে, যার সঙ্গে যার মজে মন। পুরুষগুলি যখন সন্ধ্যাবেলা বেশ্যাপল্লীতে ঘুরে বেড়ায়, তখন কন্দর্প ঠাকুর তাদের চোখে ধাঁধা লাগিয়ে দেন। রানীমাসি আমাকে কতগুলি কৌশল শিখাইল। কাপড় পরিবার ফ্যাশন, দাঁড়াবার ভঙ্গি, কথা বলিবার কায়দা, চলিবার রীতি, এসব কিরূপ হইলে লোক আকৃষ্ট হয়, সে তাহা দেখাইয়া দিল। মনে দারুণ দুঃখ ও অপ্রীতির কারণ থাকিলেও আগন্তুক পুরুষের সঙ্গে হাসিয়া কথা কহিতে হইবে। এমন ভালোবাসা দেখাইবে, তাহা যে কপট, তাহা কেহ যেন ধরিতে না পারে। প্রণয়ী মদ্যপানাসক্ত হইলে তাহার মন রক্ষার জন্য কিরূপে মদের গ্লাস ঠোঁটের কাছে ধরিয়া মদ্যপানের ভান করিতে হয়, তাহা দেখিয়া লইলাম। লম্পটদের মধ্যে যে ব্যক্তি যে প্রকারের আমোদ চায়, তাহাকে তাহাই দিতে হয়। এই প্রকার প্রতারণা শিক্ষা করিতে করিতে আমার বোধ হইল, যেন আমার হৃদয়ের মধ্যে একটি নূতন মানদার সৃষ্টি হইতেছে। আমি ভালো গাহিতে পারিতাম, গলার স্বরও আমার বেশ সুমিষ্ট ছিল, এ কথা পূর্বে বলিয়াছি। এ বিদ্যাটি পতিতার জীবনে খুব কাজে লাগে। রানীমাসি আমাকে গান শিখাইবার জন্য একজন ভালো ওস্তাদ রাখিল। সে বলিল, তোমার ব্রহ্মসঙ্গীত অথবা স্বদেশী গান তো এখানে চলবে না। লপেটা, হিন্দি, গজল অথবা উচ্চ অঙ্গের খেয়াল ঠুংরি, এসব হলো বেশ্যামহলের রেওয়াজ। কীর্তনও শিখিতে পারো। আমি 3-4 মাসের মধ্যেই সঙ্গীত শিক্ষায় উন্নতি দেখাইলাম। কীর্তন শিখিতে কিছু দেরি হইল। ছলনা শিক্ষার সঙ্গে সঙ্গে আমাকে লোক চিনিবার বিদ্যাও শিখিতে হইয়াছিল। কে চুরির মতলবে আসিয়াছে, কে কুৎসিত রোগাক্রান্ত, কে দুষ্ট প্রকৃতির লোক, কে ভালো মানুষ ও সরল চিত্ত, এ সকলে আমাদিগকে মুখ দেখিয়া ধরিতে হয়। অনেক সময় বিপদেও পড়িয়াছি। একদল লোক আছে, তাহারা বেশ্যা বাড়িতে ডাকাতি করিয়া বেড়ায়, কখনো কখনো বেশ্যাকে হত্যাও করিয়া থাকে। এমনিভাবে প্রাণটি হাতে লইয়া পতিতা নারীকে ব্যবসা করিতে হয়। 2-5 টাকার জন্য কোনো নারী একেবারে অপরিচিত পুরুষকে গ্রহণ করে। হয়তো সেই বিশ্বাসঘাতক স্ত্রীলোকটির বুকে ছুরি বসাইয়া তাহার গহনাপত্র লইয়া পলায়ন করিল। হতভাগিনী আর চক্ষু মেলিল না। পতিতারা পাপের শাস্তি এই রূপেও হাতে হাতে পায়। আমার ঘরে একটি ভদ্রলোক আসিতেন। তিনি কলিকাতার একজন ভালো চিকিৎসক। আজ পর্যন্ত তিনি নাকি বিবাহ করেন নাই। তাহার নিকট আমি অনেক উপকার পাইয়াছি। আমার শরীর যাহাতে শীঘ্র সারে,
সেই জন্য তিনি খুব ভালো ভালো ঔষধ আমাকে দিয়াছিলেন। চিকিৎসাতেও তাহার অসাধারণ নৈপুণ্য ছিল। তাহার মতো একজন চিকিৎসককে এত বেশি টাকা দর্শনী দিয়া আনানো আমার পক্ষে অসম্ভব। তিনি যেদিন ২-৩ ঘণ্টা আমার ঘরে বসিতেন, সেদিন আমাকে ১০-২০ টাকা দিতেন। কখনো কখনো সন্ধ্যার পরে আমাকে মোটরে লইয়া বেড়াইতে বাহির হইতেন। গ্র্যান্ড হোটেল, গঙ্গার ধারে অথবা ইডেন গার্ডেনে বেড়াইয়া আমরা অধিক রাত্রিতে বাড়ি ফিরিতাম। সেদিন আমি ৫০ টাকা পাইতাম। তাহার অনুগ্রহে আমার মাসে প্রায় ২০০ টাকা উপার্জন হইত। রানীমাসি আমাকে সাবধান করিয়া বলিল, মা, রোজগার যত যা পারো এই বেলা করে নাও। শেষ বয়সের কথা মনে রেখো। এখন থেকে কিছু জমাতে না পারলে ভবিষ্যৎ জীবনে কষ্ট পাবে। দেখছ তো, এ পথে বন্ধু বান্ধব কেহই নাই, একমাত্র টাকাই সব। আমি এই চিকিৎসক মহাশয়ের অনুগ্রহ পাইয়া অন্যদিকে রোজগারে একটু ঢিলা দিয়াছিলাম। রানীমাসি বুঝিয়াছিল এই বাবু চিরদিন থাকিবেন না। তার অনুমান মিথ্যা হয় নাই। সেই বৎসর আশ্বিন মাসে পূর্ববঙ্গে ভীষণ ঝড় তুফান হয়। তাহাতে বহু লোকের প্রাণ নাশ ঘটে। লোকের ঘর বাড়ি, বাগান, শস্যক্ষেত্র সমস্ত নষ্ট হইয়া যায়। তাহাদের দুর্দশা মোচনের জন্য কলিকাতায় এক সাহায্য ভাণ্ডার খোলা হয়। বিখ্যাত ব্যারিস্টার ব্যোমকেশ চক্রবর্তী ও চিত্তরঞ্জন দাস এই সৎকার্যে অগ্রণী হন। তাহাদের চেষ্টায় বহু সহস্র টাকা সংগৃহীত হইতে থাকে। যুবকেরা রাস্তায় রাস্তায় গান গাহিয়া ভিক্ষা করিত। বেশ্যাপল্লীতেও তাহারা আসিত। আমরাও সেই সাহায্য ভাণ্ডারে যথাসাধ্য অর্থ দিয়াছি। একদিন আমার সেই চিকিৎসক বাবু আমাকে বলিলেন, মানি, তোমরা পতিতা নারীরা মিলে যদি কিছু চাঁদা তুলে ওই ইস্ট বেঙ্গল সাইক্লোন ফান্ডে পাঠাও, মিস্টার সিআর দাস তাহলে বিশেষ সন্তুষ্ট হবেন। তাঁর ইচ্ছা এই সৎকার্যের জন্য সমাজের সকল স্তরেই সাড়া পড়ুক। কি বলো, পারবে? আমি বলিলাম, দেখুন, আমি তো এ পথে নূতন, সকলের সঙ্গে চেনাশোনা নাই। আপনি ভরসা দিলে আমার যতদূর সাধ্য করব। তিনি বলিলেন, রামবাগান, সোনাগাছি, ফুলবাগানে আমার জানাশোনা আরো কয়েকজন মেয়ে মানুষ আছে। থিয়েটারের অভিনেত্রীদেরও এর মধ্যে আনা যায়। চিকিৎসক মহাশয়ের সঙ্গে নাকি মিস্টার সিআর দাসের পরিচয় ছিল। তাহার কতিপয় বন্ধুর চেষ্টায় কলিকাতায় বেশ্যাপল্লী হইতে কয়েক সহস্র চাঁদা উঠিল। জনসাধারণের কার্যে এই আমার প্রথম যোগদান। এই সুযোগে আমি মিস্টার সিআর দাসকে প্রথম স্পর্শ করিয়াছিলাম। আমরা যখন প্রণাম করিয়া তাহার পায়ে টাকার তোড়া রাখিলাম, তখন আনন্দাশ্রুতে তাহার বক্ষ প্লাবিত হইল। তিনি আমাদের মস্তক স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। বুঝিলাম তিনি সত্যই দেশবন্ধু। রাজবালার সহিত একদিন দেখা করিতে গিয়া দেখি তাহার ঘরে খুব ভালো দামি আসবাবপত্র আসিয়াছে। একখানা পালঙ্ক, দেওয়াল আয়না, বুককেস, এইসব জিনিসে ঘর সাজানো রহিয়াছে। বিছানার জন্য গদি তৈয়ার হইয়াছে। তাহার গায়ে কিছু নূতন গহনাও দেখিলাম। রানীমাসির টাকা সে পরিশোধ করিয়াছে। তাহার নিজের হাতে কিছু নগদ টাকাও জমিয়াছে। খোলার ঘরে থাকিয়া বেশ্যাদের এত অর্থ উপার্জন হয় আমার পূর্বে ধারণা ছিল না। আমি ইহার কারণ জিজ্ঞাসা করিলে রাজবালা কহিল, নানা প্রকার লোক বেশ্যালয়ে আসে। যাহারা ধনী জমিদারের ছেলে, তাহারা বন্ধু বান্ধব লইয়া প্রকাশ্যে বেশ্যাদের নিকটে যায়। লোক লজ্জা ভয় ইহাদের নাই। ইহারা মদ্যপান, গান বাজনা প্রভৃতি আমোদ প্রমোদে লিপ্ত হয়। ছোটখাটো খোলার ঘরে ইহাদের পদার্পণ হয় না। রামবাগান, সোনাগাছি তাহাদের প্রধান তীর্থক্ষেত্র। আর একদল লম্পট আছে, যাহারা সমাজের নিন্দার ভয় করে, যাহারা উচ্চপদস্থ ব্যক্তি বলিয়া সম্মানিত, তাহারা একাকী গোপনে বেশ্যাগৃহে আসে। কেবলমাত্র প্রবৃত্তির তাড়নাই ইহাদের আসিবার কারণ। গান বাজনা বা অপর কোনো আমোদ প্রমোদ ইহারা চাহে না। লুকাইয়া লুকাইয়া ইহারা আসিয়া চলিয়া যায়। এদিকে লোক সমাজেও নিজেদের মান মর্যাদা ও সুনাম রক্ষা করে। কবি, সাহিত্যিক, সমাজ সংস্কারক, নামজাদা উকিল,
স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, রাজনীতিক নেতা, উপনেতা, গভর্নমেন্ট অফিসের বড় কর্মচারী, ব্রাহ্ম, মহামহোপাধ্যায়, পণ্ডিত, বিদ্যাভূষণ, তর্কবাগীশ প্রভৃতি উপাধিধারী অধ্যাপক, পুরোহিত, মহান্ত, গুরুগিরি ব্যবসায়ী, এই সকল লোক এই শ্রেণীর। আমার ঘরে একজন হাইকোর্টের বিখ্যাত উকিল আসেন। তিনি অতি উচ্চবংশীয় ভদ্র সন্তান। তাহার নাম শ্রী, বয়স একটু বেশি। তিনি আমাকে অনেক টাকা দেন। আমি সেই বাবুকে একদিন ঠাট্টা করে বলেছিলাম, তুমি হাইকোর্টের উচ্চ আসনে প্রতিষ্ঠিত হবে। আমার সেই কথা ফলে গেছে। তিনি সত্য সত্যই হাইকোর্টে উচ্চ আসনে প্রতিষ্ঠিত হন। তিনি খুশি হয়ে আমায় এইসব জিনিসপত্র কিনে দিয়েছেন। আমার এই দামি আংটিটা তাহারই উপহার। রাজবালার সহিত কথা কহিতে কহিতে সন্ধ্যা অতীত হইল। আমি চলিয়া আসিব বলিয়া উঠিয়াছি, এমন সময়ে একজন লোক রাজবালার ঘরে প্রবেশ করিল। রাজবালা সেই লোকটিকে আদর অভ্যর্থনা করিয়া বসাইল। আমি বাহিরে আসিয়া অস্ফুট স্বরে রাজবালাকে জিজ্ঞাসা করিলাম, ইনি কে? একে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখাচ্ছে। রাজবালা বলিল, ইনি আমার এক বাবু, খুব বড় অধ্যাপক। ইনি মহামহোপাধ্যায় উপাধিধারী পণ্ডিত। ইনি আজকাল আমায় নিয়ে খুব মজেছেন। তবে শুনেছি এর একটা দোষ আছে, নিত্য নতুন চাই। বেশ্যামা হলে ইনি সুপরিচিত, খোলার ঘরেই এর যাতায়াত বেশি। আমি যতদূর পারি কষে আদায় করে নিচ্ছি, কি জানি আবার কোন দিন সরে পড়বে। কিছুদিন পূর্বে কালিদাসী হাড়কাটা গলির বাড়ি ছাড়িয়া রামবাগানে উঠিয়া গিয়াছে। সে একজন ধনবান ভাটিয়া সওদাগরের নজরে পড়িয়াছিল। একদিন কালিদাসীর নূতন বাড়িতে যাইয়া দেখি তার অতুল ঐশ্বর্য হইয়াছে। তেতলায় দুখানি বৃহৎ ঘর, একখানি বসবার, একখানি শোবার, ইলেকট্রিক লাইট, পাখা, পালঙ্ক, বুককেস, বৃহৎ আয়না, ছবি, মার্বেল পাথরের টেবিল, মেঝেতে লিনোলিয়াম পাতা, শুভ্র ফরাস বিছানা কোমল তাকিয়ায় শোভিত, রূপার পানের থালা, অ্যাস্ট্রে, কৃষ্ণনগরের সুন্দর মাটির পুতুলে আলমারি সাজানো, 3 সেট জড়োয়া গহনা, 2 সেট তোলা, 1 সেট গায়ে, দামি বেনারসি শাড়ি ও ব্লাউজ তাহার বেড়াইবার পোশাক, শান্তিপুর ফরাসডাঙ্গার দেশি শাড়ি তাহার 8 পৌরে কাপড়। তাহার ভাটিয়া বাবু তাহাকে মাসিক 300 টাকা নগদ দিত। এতদ ব্যতীত ঘর ভাড়া ও খাওয়া পড়ার খরচ চালাইত। কালিদাসীর এই সৌভাগ্য আলাদিনের প্রদীপের মতো 2-3 মাসের মধ্যে হইয়াছে। আমি দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। কি উজ্জ্বল আশার আলোক আমি সম্মুখে দেখিতে পাইলাম। কোন শয়তান আমার অন্তরের মধ্যে বার বার জাগিয়া বলিতে লাগিল, এমন সৌভাগ্য তোমারও হতে পারে। আমি সেই আলেয়ার পশ্চাতে ছুটিলাম। পূর্বেই বলিয়াছি, কালিদাসী রূপসী ছিল। এখন ভালোভাবে থাকিবার ফলে তাহার সৌন্দর্য আরো ফুটিয়া বাহির হইল। পাড়াগাঁয়ের মেয়ে হলেও কালিদাসী গান জানিত। আমি তাহাকে কিছু শিখাইয়াছিলাম। এ বাড়িতে তাহার এক মা জুটিয়াছে। কালিদাসী বলিল, এই স্ত্রীলোকটি তাহাকে এই ভাটিয়া বাবু জোগাড় করিয়া দিয়া হাড়কাটা গলি হইতে রামবাগানে আনিয়াছে। কালিদাসী আমাকেও ওই পাড়ায় যাইতে পরামর্শ দিল। আমি সুযোগ অনুসন্ধান করিতে লাগিলাম।